আসসালামু আলাইকুম। আমার পাশে যে তরুণ যুবককে দেখতে পাচ্ছেন, সে একটি কন্টেন্ট তৈরি করেছে। এখানে সে আমাদের দেশে যে ধর্ষণজনিত ঘটনাগুলো ঘটে থাকে, এইগুলোর তাৎপর্য সম্বন্ধে কিছুটা মনের ক্ষোভ বহিঃপ্রকাশ করেছে। তবে এই কন্টেন্টে যে কথাগুলো বলেছে তার পুরোটাই ছিল আপাদমস্তক ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরোধী। বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক এই ধর্ষণজনিত কারণগুলোর জন্য দায়ী। এরাই ওতপ্রোতভাবে জড়িত এবং বিশেষ করে সে দুইজনের নাম প্রকাশ করেছে। এক হচ্ছে আহমদুল্লাহ সাহেব এবং দুই হচ্ছে আজাহারি সাহেব। এই দুজনের নাম মিজানুর রহমান আজাহারি সে নাম প্রকাশ করেছে। যদিও সে বলেছে যে সে আলেম বিরোধী না, কিন্তু তার কথাবার্তায় সম্পূর্ণটাই বহিঃপ্রকাশ পেয়েছে সে আলেম বিরোধী। কারণ কোনো স্কুলের শিক্ষক, ইংলিশ মিডিয়ামের শিক্ষক কিংবা অন্য কারো কথাই তার উঠে আসেনি। সে সম্পূর্ণভাবে ঢালাওভাবে দোষারোপ করেছে শুধু আলেম ওলামাদের উপরে। আচ্ছা, আসুন ওনার বক্তব্যের খানিক অংশগুলা, চুম্বক অংশগুলা আমরা একটু শুনি। পুরো পৃথিবীর ভিতর বাংলাদেশ সবচেয়ে নিকৃষ্টতম জনপদ, নিকৃষ্টতম জেনারেশনের মানুষ, নিকৃষ্টতম মুসলিম এই বাঙালি এখন পরিচিত। পুরো পৃথিবীর ভিতর বাংলাদেশ সবচেয়ে নিকৃষ্টতম জনপদ, নিকৃষ্টতম জেনারেশনের মানুষ, নিকৃষ্টতম মুসলিম এই বাঙালি এখন পরিচিত। তো এক মাসে 113 জন বলাৎকার সরকারি হিসাব মোতাবেক। তবে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই 113 জন বলাৎকারের ভেতরে একজনও না বাউল নাই, একজনও কবি নাই, একজনও সাহিত্যিক নাই, একজনও কৃষক নাই, একজনও রিক্সা চালক নাই। কারা আছে জানেন? আমাদের এই 113 জনের ভেতর আমাদের সম্মানিত সমাজের সম্মানিত মুখোশধারী আলেম আছে, মুখোশধারী ইমাম আছে, মুখোশধারী মাদ্রাসার শিক্ষক আছে, যাদেরকে আমরা সবচেয়ে পবিত্র বলে দাবি করি। কি দুর্ভাগ্য আমাদের! আমরা কি ধরনের ইসলাম পালন করি আমি নিজেই জানি না। প্রশ্ন করতে চাই আহমদুল্লাহ সাহেবকে, যিনি আমাদের আলোর পথ প্রদর্শক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। আপনি একটাবারের জন্য আপনাদের শিষ্যর এই যে বাংলাদেশের সন্ত্রাসীর অভয়ারণ্য, এই যে ধর্ষণের অভয়ারণ্য, এই যে বলাৎকারের অভয়ারণ্য যে তৈরি করলো আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা, আপনি সেটা নিয়ে তো একবারও প্রতিবাদ করেন না। সবচেয়ে আগে, সবচেয়ে বেশি তো আপনার প্রতিবাদ করার কথা, কারণ আপনার শিক্ষার্থীরা এগুলা করছে। কিন্তু আপনি মিজানুর রহমান আজহারি, আপনি আহমদুল্লাহ, আপনারা কোনো কথা বলেন না। কিন্তু এই যে ঢাকা শহরে আজপাড়াগায় গড়ে ওঠা যে মাদ্রাসাগুলো এখন আগ্নেয়গিরি হয়ে গেছে, ধর্ষণের, বলাৎকারের, কত শত হাজার শিশু নিজের ইজ্জতের ভয়ে হয়তো সামনে আসে না। ঘটনাগুলা কয়টা বা মিডিয়াতে প্রকাশ পায়, কয়টা বা সরকারিভাবে আমরা জানতে পারি। আপনি এই পশ্চিমাদের, ইউরোপদের বলেন না আপনি বিধর্মী, আপনি বলেন এরা ধর্ম মানে না, এরা ওপেন ড্রেস পরে, এই সেই বলেন না, কিন্তু এখানে একটা বলাৎকার হয় না। একটা বলাৎকার হলে এখানে সরকার পরিবর্তন হয়ে যায়। আর আপনার দেশে প্রত্যেক দিন গড়ে 15টা 16টা বা কোনোদিন 20টা বলাৎকার হয়, ধর্ষণ হয়। আগে আপনি আপনার মাদ্রাসাগুলো নিরাপদ করুন, আপনার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ করুন। কিন্তু আপনি যে ধর্ম ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, এটি একজন বলাৎকারী শিক্ষা ব্যবস্থা। কিন্তু এই আলেম নামক জালেমগুলা, এই এই আমি শুয়োর বলতে বাধ্য হচ্ছি, এই শুয়োর গুলাকে আর একজন সুফিবাদী ধর্ম ব্যাখ্যা দিতে গেলে, একজন বাউল ধর্ম ব্যাখ্যা দিতে গেলে তাকে হত্যা করা জায়েজ হয়। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলেমদের নিয়ে আমার মনে হয় নিজের বিবেককে জাগ্রত করুন। আমি আলেম বিরোধী না, আমি আলেমদের সচেতন করার জন্য ভিডিওটি বানালাম। আল্লাহ হাফিজ। এই হচ্ছে তার বক্তব্য। তো এই বক্তব্যে আপনারা কি বোঝেন? সে কি আসলে কোনো একটা এজেন্ডার মাধ্যমে এসেছেন কিনা? আমি মনে করি সম্পূর্ণ তাই। ছেলেটাকে অশিক্ষিত মনে হয় না। তরুণ যুবক, পড়ালেখা করে, ভালো স্কুলেই সম্ভবত পড়াশোনা করে, কিন্তু তার মেধা বলতে কিছু নেই, এটা আমি বলবো। কারণ সে 113 জন যে ধর্ষণের কথা বলেছে,
কবে দেখেছে, কোথায় দেখেছে, কোন মাসে হয়েছে, এই ধরনের কিছুই বলেনি। শুধুমাত্র একটা তথ্য দিয়ে তার কন্টেন্টটি শুরু করেছে, এবং সেই কন্টেন্টের ভাবার্থ, সারাংশ যাই বলুন না কেন, সবকিছুই ছিল ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিরোধী। এখন সে যে তথ্যটা প্রচার করলো, আসলে এই তথ্যটা কতটা সঠিক, আসুন আমরা একটু পর্যালোচনা করি। আমি নিজে এই নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এবং এআইকে প্রশ্ন করলাম যতদূর জানা যায়। তো আমি কতদূর কি জানতে পারলাম এবং আসলে পৃথিবীর ইতিহাসে সত্যিকার ঘটনাগুলো কি, আসুন আমরা একটু শুনি। এই তথ্যটি পরিপূর্ণভাবে জানার জন্য আমি এআই এর আশ্রয় নিয়েছি। তো সেখানে গুগল ক্রোমে গিয়ে আমি এআই কে প্রশ্ন করলাম, একটি তথ্য পেলাম যে আমাদের দেশে এক মাসে, অর্থাৎ এই ভাই যেভাবে বলেছেন যে এক মাসে 113 জন ধর্ষণ হয়েছে আমাদের এই বাংলাদেশে, ভাইটি যেভাবে প্রচার করেছে, তো সেইভাবেই আমি এআই এর কাছে জানতে চেয়েছি যে এটা কোন মাসের কথা, যে 113 জন ধর্ষণ হয়েছে, এটা বাংলাদেশের কোন মাসে এই ঘটনাটি ঘটেছে, কোন মাসে 113 জন ধর্ষণ হয়েছে, সেই মাসটির নাম কি, আমি জানতে চেয়েছিলাম। তো এআই আমাকে যে উত্তর করলো তা আমি আপনাদের সাথে অনেক বিস্তারিতভাবে তুলে ধরছি। এআই বলতেছে, আপনার পাওয়া তথ্যটি মূলত 2026 সালের মে মাসের একটি সাম্প্রতিক পরিসংখ্যানের খণ্ডিত অংশ। তবে এটি এক মাসে 113 জন ধর্ষণের ঘটনা নয়, বরং অন্তর্বর্তী সরকারের সময় এবং পরবর্তী সময়ে নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন প্রতিবেদনের সংখ্যার সাথে 113 সংখ্যাটি যুক্ত থাকায় আপনার কাছে তথ্যটি এইভাবে পৌঁছেছে। অর্থাৎ এই ভাইটি যেভাবে সে 113 সংখ্যাটি নিয়ে লাফালাফি করলো, সে 113 জন ধর্ষণ কেসের কারণে সে বাংলাদেশকে খুব নিকৃষ্ট মানের ভাবে তুলনা করলো, সেই 113 সংখ্যাটি আসলে সঠিক নয়। এটি তার জানার ভুল, যেটি আমি প্রথমেই আমার ভূমিকায় কথাগুলো বলেছি, যে ছেলেটি আসলে বয়স কম, সে অনেক কিছুই না জেনে না বুঝে এই ভিডিওটি করেছে। তবে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে সে ইসলামকে খাটো করা এবং বাংলাদেশের যত আলেম ওলামা আছে তাদেরকে খাটো করা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে খাটো করা, এদের নেগেটিভিটি তুলে ধরার জন্য ছেলেটি এই কাজ করেছে। যদিও সে মৌখিকভাবে বলেছে যে আমি আলেমদের বিরোধী না, আসলে কথাটি সে তার কন্টেন্টটি যাতে করে দর্শকের কাছে পৌঁছায় এবং গ্রহণযোগ্য হয়, আর বিশেষ করে একটা বিভ্রান্ত সৃষ্টির মাধ্যমে যাতে জনগণের নিকটে সে পৌঁছাতে পারে, সেই জন্য এই তরুণ এইভাবে কথাগুলো উপস্থাপন করেছে। তবে আমি এখানে এই তরুণের, এই যে উঠতি বয়সের একটি ছেলে সে এইভাবে তথ্যগুলো উপস্থাপন করলো, তার এই তথ্যগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি বলবো যারা জনগণ আছেন, জনসাধারণ আছেন, তারা কখনোই বিভ্রান্ত হবেন না। এই ধরনের মানুষ, এই ছেলেটির মতন মানুষ যারা আছে, তারা মানুষকে বিভ্রান্ত করে ইসলাম থেকে দূরে নিয়ে যেতে এবং আলেম ওলামাকে প্রশ্নের সম্মুখীন করতে এবং মাদ্রাসা শিক্ষাকে প্রশ্নের সম্মুখীন করার জন্য, তাদেরকে খাটো করার জন্য, তাদেরকে ছোট করার জন্য, তাদেরকে নেগেটিভ ভাবে প্রচার করার জন্য এই ছেলেটির মতন হাজারো ছেলে বর্তমানে কন্টেন্ট তৈরি করতেছে। আমি বলবো আপনারা এদের খপ্পরে পড়বেন না। আসুন এবার আমরা প্রতিবেদনে যাই। প্রতিবেদনে এআই আরো কি বলেছে আমরা কথাটি শুনি। চলতি মে মাসে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে এর পিছনে দুটি মূল সূত্র পাওয়া যায়। এক, ক্রিডো ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টার এর প্রতিবেদন 2026 সালের মে মাসের 24 তারিখে প্রকাশিত স্বেচ্ছাসেবী সংগঠন ক্রিডোর পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 20 মে পর্যন্ত প্রায় 3 মাস দেশে মোট 137 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হন। Not only 1 month, this is 3 months. Remember it and
ভালো করে ওয়াচ করে দেখুন, আপনারা ভালো করে ফলো করে দেখুন। এখানে বলা হয়েছে 2026 সালের 18ই ফেব্রুয়ারি থেকে 20 মে পর্যন্ত প্রায় 3 মাস, এক মাসে 113 জনের যে ধর্ষণ ঘটনা ঘটেছে বলা হচ্ছে, এটি আসলে কোনোভাবেই সঠিক নয়। এই ধরনের ঘটনা বা এই ধরনের রেকর্ড সংখ্যক ধর্ষণ কেস বাংলাদেশে আজ অবধি হয়নি। এই মে মাসের প্রথম 20 দিনে সবচেয়ে বেশি শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়। এরপরে আমরা দেখব যে হিউম্যান রাইটসে কি বলেছে। হিউম্যান রাইটস সোসাইটি HRSS এর প্রতিবেদন, মে মাসের 5 তারিখে প্রকাশিত HRSS এর প্রতিবেদন অনুযায়ী গত এপ্রিল মাসে দেশ জুড়ে মোট 294 নারী ও কন্যা শিশু সহিংসতার শিকার হয়, যার মধ্যে ধর্ষণের ঘটনা ছিল 68টি। তবে এই একই প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার তথ্য উল্লেখ করা হয় যে মে মাসের ঠিক আগের মাস অর্থাৎ মার্চ মাসে বাংলাদেশের 113টি, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে শুনুন শ্রোতাগণ, এখানে বলা হয়েছে মে মাসের ঠিক আগের মাস অর্থাৎ মার্চ মাসে বাংলাদেশে 113টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল। আবার এপ্রিল মাসে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে 113 জন আহত হয়েছিলেন। তাহলে পুরনো পরিসংখ্যানের সূত্র অর্থাৎ 2019, অন্য একটি পুরনো সূত্রে 2019 সালের জুলাই মাসে বাংলাদেশের মহিলা পরিষদের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে সেই বছরের প্রথম 6 মাসে দেশে মোট 731 জন নারী ধর্ষণের শিকার হন এবং তার মধ্যে 113 জন দলবদ্ধ বা গণধর্ষণের গ্যাং রেপ শিকার হয়েছিল। সারসংক্ষেপে আসি, এখন সারসংক্ষেপে কি বলতেছে। সব মিলিয়ে সাম্প্রতিক 2026 সালের মে মাসের প্রতিবেদনে ধর্ষণের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ার তথ্য এসেছে। তবে এক মাসে 113 জন ধর্ষণ শব্দগুচ্ছটি সম্ভবত মার্চ মাসের 113টি রাজনৈতিক সহিংসতা কিংবা পুরনো কোনো রিপোর্টের 113 জন গণধর্ষণ তথ্যের সাথে সাম্প্রতিক মে মাসের ধর্ষণ রিপোর্টের তথ্য মিশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাহলে দর্শকগণ, শ্রোতাগণ, আপনারা বুঝতে পারতেছেন যে এই 113 জনের ব্যাপারটি অর্থাৎ এই যে 113 সংখ্যাটি কিভাবে সামাজিক মাধ্যমে এসেছে এবং এই ধরনের তরুণেরা সেটাকে কিভাবে প্রচার করতেছে। এবার আসি আপনার 18ই ফেব্রুয়ারি থেকে 20 মে এই 3 মাসে যে 137 জন ধর্ষণ হয়েছে, এই বলতেছে তার মধ্যে 91 জনের শিশু। এই ধর্ষণগুলো যারা করেছে তাদেরকে একটি বিস্তারিত দিতে পারবে কিনা, এআইকে আমি প্রশ্ন করলাম। তখন এআই আমাকে বলতেছে ক্রাইসিস ডকুমেন্টেশন সেন্টার ক্রিডো এর প্রতিবেদনে মূলত ভুক্তভোগীদের ভিকটিম, বয়স, লিঙ্গ, ঘটনার সময়কাল এবং অপরাধের নির্মমতার উপর ভিত্তি করে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তবে যারা এই অপরাধগুলো করেছে অর্থাৎ অপরাধীদের প্রিপেট্রেটরস নির্দিষ্ট নামের তালিকা, রাজনৈতিক পরিচয় বা একক কোনো বিস্তারিত প্রোফাইল ক্রিডোর এই সংক্ষিপ্ত পরিসংখ্যানগত প্রতিবেদনে আলাদাভাবে প্রকাশ করা হয়নি। অথচ এই ছেলেটি ঢালাওভাবে তার এই কন্টেন্টে বলেছে এবং প্রকাশ করেছে, সে এটাই বলতে চেয়েছে যে মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেম, শিক্ষকরা, ইমামরা এই ধরনের কাজগুলো করে থাকেন, যার সাথে বাহিরের কোনো সংশ্লিষ্ট নেই। বাহিরের লোকেরা খুব কম, কিন্তু এরাই সবচেয়ে বেশি। কিন্তু কম যে সেটাও সে বলে নাই, সে শুধুমাত্র মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন এদেরকেই উল্লেখ করেছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর যেমন আইন ও সালিশ কেন্দ্র অধিকার এবং ক্রিডোর নিজস্ব ডেটাবেস নিয়মিত ধর্ষণ সংক্রান্ত মামলা ও অনুসন্ধানী প্রতিবেদনগুলো বিশ্লেষণ করলে এই ধরনের অপরাধীদের সম্পর্কে নিম্নলিখিত সাধারণ ধরন ও চিত্র পাওয়া যায়। পরিচিত ও নিকটাত্মীয়। বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনাগুলোর একটি বড় অংশে অপরাধীরা ভুক্তভোগী। দেখুন, ও যে বলেছে সাধারণত মাদ্রাসা শিক্ষক এবং ইত্যাদি ইত্যাদি বলেছে, শুধু ঢালাওভাবে যে বলেছেন, আসলে এই ধরনের অপরাধগুলো কারা ঘটিয়ে থাকে সেই অপরাধীদের একটা কিছু তারা প্রকাশ করার চেষ্টা করেছে। তা হচ্ছে এরকম যে বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনাগুলোর একটি বড় অংশে অপরাধীরা ভুক্তভোগী শিশুর পূর্ব পরিচিত, প্রতিবেশী, গৃহশিক্ষক, মাদ্রাসা শিক্ষক, অর্থাৎ
প্রতিবেশীও যেমন আছেন, গৃহশিক্ষকও আছেন, তেমনি মাদ্রাসা শিক্ষকও থাকতে পারেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দূর সম্পর্কে আত্মীয় হয়ে থাকে। শিশুদের সরলতার সুযোগ নিয়ে এবং ভয় দেখিয়ে তারা এই অপরাধ করে। এরপর সামাজিক ও রাজনৈতিক প্রভাবশালী চক্র। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী বা কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবদ্ধভাবে বা এককভাবে এই অপরাধে জড়ায়। অর্থাৎ এখানে কিন্তু মাদ্রাসার কোনো কথা বলা হয়নি, বলা হয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা কিংবা প্রভাবশালী ব্যক্তিরা। অপরাধের পর তারা ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে বা ঘটনা ধামাচাপা দিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গ্রেফতার। কিডোর প্রতিবেদনে নির্দিষ্ট করে অপরাধীদের তালিকা না থাকলেও এই 3 মাসে 18 ফেব্রুয়ারি থেকে 20 মে সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর পর দেশের বিভিন্ন থানায় অপরাধীদের বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জেলা থেকে বেশ কিছু মূল আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এবং তাদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। ক্রিডোর প্রতিবেদন থেকে পাওয়া অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ধর্ষণের পর হত্যা। এই 3 মাসে কেবল ধর্ষণই করা হয়নি, ধর্ষণের পর অত্যন্ত নির্মমভাবে 21 জন ভুক্তভোগীকে হত্যা করা হয়েছে। ধর্ষণ চেষ্টা। এই একই সময়ে দেশে আরো অন্তত 22টি ধর্ষণ চেষ্টার ঘটনা রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। প্রতিবেদন অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারীদের ধর্ষণের ঘটনা মার্চ মাসে বেশি হলেও মে মাসের প্রথম 20 দিনে শিশু ধর্ষণের হার সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এবং অপরাধীদের সুনির্দিষ্ট নাম বা কোনো বিশেষ মামলার চার্জশিটের বিস্তারিত জানতে চাইলে জেলাভিত্তিক আদালতের নথিপত্র বা নির্দিষ্ট থানার মামলার এজাহার অনুসরণ করতে হবে। তাহলে এইগুলো অনুসরণ না করে এই উঠতি বয়সের ছেলেটা, এই তরুণ ছেলেটা কিভাবে সে ঢালাওভাবে মাদ্রাসার ছেলেদের নামে বা মাদ্রাসার শিক্ষকদের নামে কিংবা মাদ্রাসার ইমামদের নামে, মসজিদের ইমামদের নামে এই ছেলেটি ঢালাওভাবে কিভাবে এই এইভাবে কথাগুলো বলতে পারে। এটা তো একটি, আমি তো মনে করি এটা সে চরম ভাবে অন্যায় করেছে এবং সে ফৌজদারি অন্যায়ও করেছে। তো এই ক্ষেত্রে সে আবার আমেরিকার মতন ঘটনার কথা বলেছে এবং সেখানে নাকি এই ধরনের ঘটনা ঘটলে, ইউরোপ কান্ট্রিতে এই ধরনের ঘটনা ঘটলে, একটি মাত্র ঘটনা ঘটলেও তারা সরকার পড়ে যেতে বাধ্য হয়, সরকার তাদের পদত্যাগ দিতে বাধ্য হয়। আসুন এবার আমরা বিভিন্ন দেশের, বিভিন্ন রাষ্ট্রের কিছু তথ্য জানার চেষ্টা করি, বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু রাষ্ট্রের। বিশেষ করে এই ছেলেটি যে ধরনের তথ্যগুলো প্রচার করেছে সেই তথ্যের ভিত্তিতে কিছু কিছু বৈশিষ্ট্যপূর্ণ দেশ, কিছু কিছু গুরুত্বপূর্ণ দেশে সম্বন্ধে আমি আলোচনা করছি। যেমন আমি আমেরিকা সম্বন্ধে জানতে চেয়েছি যে আমেরিকার মতন দেশে 1 মাসে সর্বোচ্চ কতটি ধর্ষণজনিত ঘটনার রেকর্ড আছে। আমেরিকার মতো দেশে মাসিক সরকারি হিসাবে, অন্যান্য হিসাব বাদই দিলাম, শুধুমাত্র সরকারি হিসাবে গড়ে 10,000 থেকে 12,000টিরও বেশি ধর্ষণের ঘটনার রেকর্ড করা হয়। অর্থাৎ আমাদের দেশে করা হয়েছে মাত্র 113টি, তাও এই ছেলেটির কথা অনুযায়ী, যেটা সত্যি নয়। কিন্তু সেখানে 1 মাসে হয়ে থাকে 10,000 থেকে 12,000। আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর বার্ষিক অপরাধ রিপোর্ট ইউনিফর্ম ক্রাইম রিপোর্টিং বিশ্লেষণ করলে দেখা যায় দেশটিতে বছরে গড়ে প্রায় 1,30,000 থেকে 1,40,000 ধর্ষণের ঘটনা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়। সেই হিসাবে প্রতি মাসেই সেখানে গড়ে 10,000-এরও বেশি মামলা হয়। তবে আমেরিকার প্রকৃত চিত্রটি অফিসিয়াল রেকর্ডের চেয়ে আরো অনেক বড় এবং এর পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। 1. প্রকৃত ঘটনা বনাম পুলিশের রেকর্ড। আমেরিকার আইন ও বিচার বিভাগীয় পরিসংখ্যান ব্যুরো BJS দেওয়া তথ্য অনুযায়ী সে দেশে মোট ধর্ষণের ঘটনার প্রায় 65% থেকে 70% মামলাই পুলিশের কাছে কখনো রিপোর্ট করা হয় না। সামাজিক লোকলজ্জা, আইনি জটিলতার ভয় বা প্রতিবাদের অভাব এর প্রধান কারণ। আর এই সমস্ত কারণগুলো বলা হয় বাংলাদেশের মতো দেশের উপরে যখন হয় তখন খুব ঢালাওভাবে চাপিয়ে দেওয়া হয়, আর ওই দেশে যখন হয় তখন আর সেটা কিছুই না। এবার আসি 2 নম্বরে, প্রকৃত অপরাধের মাসিক প্রাক্কলন এস্টিমেট। যুক্তরাষ্ট্রের বৃহত্তম যৌন সহিংসতা বিরোধী নেটওয়ার্ক RAIN, RAINN, রেপ
অ্যাবিউজ অ্যান্ড ইনসেস্ট ন্যাশনাল নেটওয়ার্ক এর পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় প্রতি 68 সেকেন্ডে একজন ব্যক্তি যৌন নির্যাতনের শিকার হন। কত সেকেন্ড ভাই? 68 সেকেন্ডে একজন ব্যক্তি যৌন নির্যাতনের শিকার হন। এই হিসাবে দৈনিক গড়ে প্রায় 1269 জন যৌন সহিংসতার শিকার হন দৈনিক। প্রতি মাসে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা দাঁড়ায় প্রায় 38,000 জন, যার বড় অংশই পুলিশের রেকর্ডে আসে না। বছরে গড়ে প্রায় 4,63,634 জন মানুষ সেখানে যৌন সহিংসতার মুখোমুখি হন। 3. রাজ্যভিত্তিক ভিন্নতা। আমেরিকার সব রাজ্যে ধর্ষণের হার এক নয়। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর 2026 সালের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার আলাস্কা রাজ্যে ধর্ষণের হার সবচেয়ে বেশি, প্রতি 1 লক্ষ মানুষের বিপরীতে প্রায় 122 থেকে 148টি মামলা। এরপরেই রয়েছে আরকানসাস এবং সাউথ ডাকোটা। অন্যদিকে নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো জনবহুল রাজ্যে এই অপরাধের হার তুলনামূলক কম। এবার আসি আমরা তুলনামূলক কম। এরপর সুতরাং কেবল পুলিশের খাতার সর্বোচ্চ রেকর্ড ধরলেও আমেরিকার প্রতি মাসে প্রায় 12,000টি ধর্ষণের মামলা হয়, যা প্রকৃত ঘটনার মাত্র 1/3। আচ্ছা, এই ক্ষেত্রে ভারতের ঘটনা কি রকম? প্রশ্ন করলাম পার্শ্ববর্তী দেশ ভারত সম্বন্ধে। তো এআই উত্তর দিচ্ছে, ভারতে অফিসিয়াল রেকর্ড অনুযায়ী প্রতি মাসে গড়ে 2,400 থেকে 2,700টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। ভারতের সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি এর সর্বশেষ বার্ষিক পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে দেশটির পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। 1. মাসিক ও দৈনিক গড় রেকর্ড। মাসিক মোট মামলা। ভারতে প্রতি বছর গড়ে 31,000 থেকে 33,000টি ধর্ষণের মামলা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়ে। যেমন 2024 সালে এই সংখ্যাটি ছিল 29,536টি। দৈনিক ও মাসিক গড়। এই বার্ষিক হিসাব অনুযায়ী ভারতে প্রতিদিন গড়ে প্রায় 86 থেকে 90 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হন। সেই হিসাবে প্রতি মাসে গড়ে প্রায় 2,500টি ধর্ষণের ঘটনা অফিসিয়ালি রেকর্ড করা হয়, অর্থাৎ প্রতি 17 মিনিটে ভারতে একটি ধর্ষণের মামলা নথিভুক্ত করা হয়। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলছি। 2 নম্বর হচ্ছে রাজ্য ভিত্তিক চিত্র। ভারতের সব রাজ্যের চিত্র একরকম নয়। এনসিআরবি এর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ধর্ষণের মামলা নথিভুক্ত হয় রাজস্থান রাজ্যে। এরপরই ক্রমান্বয়ে রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। ভারতের রাজধানী দিল্লিকে প্রায় গণমাধ্যম রেপ ক্যাপিটাল বলা হলেও সংখ্যার দিক থেকে রাজ্যগুলোর তুলনায় সেখানে বার্ষিক রেকর্ডে কিছুটা কম, বছরে প্রায় 1250টি মামলা। 3. অপরাধীদের পরিচিতি। বাংলাদেশের মতো ভারতেও একটি ভয়ঙ্কর মিল রয়েছে। এনসিআরবি এর তথ্য মতে মোট রেকর্ডকৃত ধর্ষণের ঘটনার প্রায় 89% থেকে 90% ক্ষেত্রে অপরাধী ভুক্তভোগীর পূর্ব পরিচিত। এদের মধ্যে বেশিরভাগই প্রতিবেশী, বন্ধু, পরিবারের সদস্য বা নিকটাত্মীয়। 4. প্রকৃত পরিস্থিতি, আড়ালে থাকা ঘটনা। মানবাধিকার সংস্থাগুলোর মতে আমেরিকার মতো ভারতেও প্রকৃত ঘটনার একটি বড় অংশই পুলিশের খাতা পর্যন্ত পৌঁছায় না। সামাজিক লোকলজ্জা, ভুক্তভোগী পরিবারকে দোষারোপ করার মানসিকতা, ভিকটিম ব্লেমিং, পুলিশের বৈরী আচরণ এবং বছরের পর বছর ধরে চলা দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক পরিবারই মামলা করতে চায় না। এই হচ্ছে আমাদের ভারতের পরিস্থিতি। এবার আসি আরেকটি বড় রাষ্ট্র চীনে, দেখি আমরা সেখানে কি আছে। তাহলে এই ক্ষেত্রে চীনের তথ্য কি? চীনের ক্ষেত্রে অফিসিয়াল রেকর্ড অনুযায়ী প্রতি মাসে গড়ে 3,300 থেকে 3,500টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এনবিএস এর বার্ষিক অপরাধ পরিসংখ্যানের অফিসিয়াল ডেটাবেজ বিশ্লেষণ করলে দেশটির পরিস্থিতি সম্পর্কে নিচের চিত্রটি পাওয়া যায়। 1. মাসিক ও বার্ষিক অফিসিয়াল রেকর্ড। বার্ষিক মোট মামলা। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বছরে গড়ে 39,000 থেকে 42,000টি ধর্ষণের মামলার আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত ও তদন্ত করা হয়েছে। যেমন 2023 সালে দেশটিতে মোট 42,458টি ধর্ষণের মামলা রুজু হয়েছিল এবং 2024 সালে তা প্রায় 39,995টিতে এসে দাঁড়ায়।
মাসিক গড়, এই অফিসিয়াল অনুযায়ী হিসাব অনুযায়ী চীনে প্রতি মাসে গড়ে প্রায় 3,300টির বেশি ধর্ষণের মামলা পুলিশের খাতায় নথিভুক্ত হয়। 1.4 বিলিয়নের 140 কোটি বিশাল জনসংখ্যার অনুপাতে অফিসিয়াল এই সংখ্যাটিকে আন্তর্জাতিক মানদণ্ডে তুলনামূলক কম মনে করা হয়। এবার আসি সেখানে ব্যবস্থাটা কি, কঠোর আইন ও সাজা প্রদানের হার। চীনে ধর্ষণের বিরুদ্ধে আইন অত্যন্ত কঠোর। দেশটির দণ্ডবিধি আর্টিকেল 236 অনুযায়ী সাধারণ ধর্ষণের অপরাধে 3 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2, ভুক্তভোগী যদি 14 বছরের কম বয়সী শিশু হয়, দলবদ্ধ ধর্ষণ, গ্যাং রেপ হয় কিংবা ধর্ষণের কারণে গুরুতর জখম বা মৃত্যু ঘটে, তবে অপরাধীকে সরাসরি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি দেওয়া হয়। চীনের বিচার ব্যবস্থার আরেকটি বিশেষত্ব হলো সেখানে মামলা এফআইআর বা নথিভুক্ত হওয়ার পর সাজা পাওয়ার হার, কনভিকশন রেট প্রায় 99%, অর্থাৎ পুলিশ কেবল নিশ্চিত অপরাধের ঘটনাই খাতায় তোলে। 3, প্রকৃত চিত্র ও আড়ালে থাকা ঘটনা, আন্ডার রিপোর্টিং। অফিসিয়াল ডেটা কম হলেও সমাজবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে যে চীনে প্রকৃত অপরাধের সংখ্যা অনেক বেশি। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িক নেচার এবং আন্তর্জাতিক গবেষকদের প্রতিবেদন অনুযায়ী করার প্রবণতা, চীনে ধর্ষণের শিকার হওয়া প্রতি 10 জন নারীর মধ্যে 9 জনই লোকলজ্জা বা সামাজিক চাপের কারণে পুলিশের কাছে যান না। একাডেমিক সমীক্ষা 2022 সালে চীনের 29টি প্রদেশের প্রাপ্তবয়স্কদের উপর পরিচালিত একটি স্বাধীন একাডেমিক জরিপে দেখা গেছে উত্তরদাতাদের একটি বড় অংশই জীবনে কখনো না কখনো কোনো ধরনের যৌন নিপীড়নের মুখোমুখি হয়েছেন, যা সরাসরি রেকর্ডের তুলনায় অনেক গুণ বেশি। আমেরিকা, ভারত ও চীনের এই তুলনামূলক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে চীনে কঠোর আইনের কারণে মামলার সংখ্যা ভারতের চেয়ে কিছুটা কম দেখালেও সামাজিক রক্ষণশীলতার কারণে 3 দেশে প্রকৃত অপরাধের একটি বড় অংশই শেষ পর্যন্ত লোকচক্ষুর আড়ালে থেকে যায়। এবার আসবো আমি ইউরোপীয় ইউনিয়নে, কারণ এই ছেলেটি ইউরোপ সম্বন্ধে কথা তুলেছে সে, তাই আমি ইউরোপ ইউনিয়ন সম্বন্ধে আসবো। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ পুলিশের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী প্রতি মাসে গড়ে 8,150টিরও বেশি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়। ইউরোপের কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেট এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এর তথ্য অনুযায়ী পুরো ইউরোপের চিত্রটি নিচে তুলে ধরা হলো। 1, মাসিক ও বার্ষিক অফিসিয়াল রেকর্ড। বার্ষিক মোট মামলা, সর্বশেষ বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে এক বছরে মোট 98,190টি ধর্ষণের ঘটনা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছে। যৌন সহিংসতার সামগ্রিক চিত্র, ধর্ষণের বাইরে অন্যান্য যৌন নিপীড়ন সহ মোট যৌন সহিংসতার সেক্সুয়াল ভায়োলেন্স পরিমাণ বছরে 2,56,302টি। মাসিক গড়, এই বার্ষিক হিসাব অনুযায়ী ইউরোপের দেশগুলোতে প্রতি মাসে গড়ে 8,182টি ধর্ষণের মামলা এবং সব মিলিয়ে 21,000টিরও বেশি যৌন সহিংসতার মামলা রেকর্ড করা হয়। দেশভিত্তিক বড় ধরনের বৈষম্য, ইউরোপের সব দেশের আইনি সংজ্ঞা এক না হওয়ায় দেশভিত্তিক রেকর্ডে বিশাল পার্থক্য দেখা যায়। ইউরোস্টেট এবং স্ট্যাটিস্টিক এর তথ্য অনুযায়ী শীর্ষে থাকা দেশসমূহ, প্রতি 1 লক্ষ মানুষের অনুপাতে যৌন সহিংসতার রেকর্ড সবচেয়ে বেশি সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ফ্রান্সে। সুইডেনে প্রতি 1 লক্ষ মানুষের বিপরীতে 192টিরও বেশি মামলা হয়। নিম্নে থাকা দেশসমূহ অন্যদিকে হাঙ্গেরি, লিথুয়ানিয়া এবং বালকান অঞ্চলের দেশগুলোতে এই অনুরেখ হার মাত্র 5 থেকে 7টি। 3 নম্বর পয়েন্ট, 10 বছরের রেকর্ড বৃদ্ধি এবং আইনি পরিবর্তন। গত 10 বছরে ইউরোপে পুলিশ রেকর্ডকৃত ধর্ষণের ঘটনা প্রায় 150% বৃদ্ধি পেয়েছে। এর পেছনে মূল কারণ 2টি। সচেতনতার বৃদ্ধি, ইউরোপের নারীদের মধ্যে থানায় গিয়ে অভিযোগ জানানোর হার আগের চেয়ে অনেক বেড়েছে। আইনের নতুন সংজ্ঞা, ইয়েস মিন্স ইয়েস। ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া নতুন নিয়ম অনুযায়ী কোনো শারীরিক বা আর্থিক জোর খাটানো না হলেও যদি যৌন মিলনের আগে সঙ্গীর স্পষ্ট ও সক্রিয় সম্মতি, অ্যাক্টিভ কনসেন্ট না থাকে, তবে সেটি সরাসরি ধর্ষণ, রেপ আইনের নতুন সংজ্ঞা রেপ হিসাবে গণ্য হবে।
এই কঠোর সংজ্ঞার কারণেও মামলার সংখ্যা কাগজে কলমে অনেক বেড়েছে। 4, আড়ালে থাকা প্রকৃত চিত্র, আন্ডার রিপোর্টিং। ইউরোপের মানুষের অধিকার সংস্থাগুলোর FRA সমীক্ষা অনুযায়ী এত কড়া আইন থাকা সত্ত্বেও ইউরোপে গড়ে মাত্র 6% থেকে 14% নারী পার্টনার বা পরিচিতদের মাধ্যমে হওয়া যৌন নির্যাতনের কথা পুলিশকে জানান। অর্থাৎ সেখানেও প্রকৃত ঘটনার একটি বিশাল অংশ লোকলজ্জা বা পারিবারিক কারণে আড়ালে থেকে যায়। এই শোনার মধ্যে আমরা কি বুঝতে পারলাম? এই যে ছেলেটি বলল 113 জন ধর্ষণের ঘটনা ঘটেছে, এটি মূলত কোনো একটি মাসে হয়েছে এরকম নয়। এটি 18 ফেব্রুয়ারি থেকে 20 মে, এই 3 মাসের একটা ফলাফলে দেখা যায় যে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, ধর্ষণজনিত ঘটনা ঘটেছে। কিন্তু তাই বলে এই 113 নয়, এই 3 মাসেও যে ঘটনাটা ঘটেছে তার মধ্যে বিএনপি এবং জামায়াতের বেশ কিছু সাংঘর্ষিক ঘটনা ঘটে, যেখানে 113 সংখ্যাটা ছিল, যার ফলশ্রুতিতে এই সামাজিক সোশ্যাল মিডিয়ায় সেই সংখ্যাটা ওতপ্রোতভাবে মিশে গেছে। আর এই ছেলের মতন যারা তরুণ যুবক আছে কিংবা এর মাইন্ডের মতন যে সমস্ত লোকগুলা আছে, তারা ছড়িয়েছে যে এই 113 জন ধর্ষণ জনিত ঘটনা ঘটেছে এবং 1 মাসেই ঘটেছে। তো সেটা যে 1 মাসে ঘটেনি, সেটা আমি সেই তথ্য উপাত্ত দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম। তবে এই ছেলেটি, আমি আগেই বলেছি, অশিক্ষিত নয়, কিন্তু সেই কাজটি তারপরও করেছে, ইচ্ছা করে করেছে। নিশ্চয়ই কোনো এজেন্ডা নিয়ে সে এসেছে, যার ফলশ্রুতিতে হয়তো সেখান থেকে সে লাভবান হয়েছে, যার ফলশ্রুতিতে সে এইভাবে আলেম ওলামাদেরকে ঢালাওভাবে দোষারোপ করতে পেরেছে। তবে আমি এখানে এই পর্বটি 1 নম্বর পর্ব দিলাম। এই 1 নম্বর পর্বে আমি তার 113 সংখ্যাটির যে তথ্যপত্র আছে সেগুলো প্রকাশ করলাম। পরবর্তীতে সে যে আলেম বিরোধী, তার কতগুলো তথ্যপত্র আমি আপনাদেরকে নেক্সট পর্বে ইনশাআল্লাহ প্রচার করব। তবে আমি সাধারণ জনগণকে বলবো এবং আপামর জনসাধারণকেই বলবো, যারা এলিট পার্সন আছেন বা শিক্ষিত লোক আছেন, তারা অবশ্যই জানেন এই ছেলেটি যে ভুল তথ্য দিয়েছে। তাই সবাইকে বলবো, এই ধরনের তথ্যে বিভ্রান্ত হবেন না, কোনোভাবেই না। এরা চায় সমাজে একটা অস্থিরতা তৈরি করতে, আমাদের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, মানুষে মানুষে ঝগড়া বিবাদ লাগানোর জন্য এবং একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত করার জন্য এবং আমাদের দেশটাকে একটা গৃহযুদ্ধে পরিণত করার জন্য এই ধরনের এজেন্ডা নিয়ে এই মন মানসিকতার টাইপের ছেলেগুলো বা মেয়েগুলো তারা ফিল্ডে নেমেছে। অতএব এদের থেকে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে এবং নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে এবং এদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।